প্রথম অবস্থায় জমিদার বাড়িতে আপনারা প্রবেশ করলে তার সামনের ভিউটা থাকবে এমন। এই ভাই এই বাড়িটিকে দেখে খুব এক্সাইটেডই ছিল, তার কারণ হচ্ছে দেখে মনে হচ্ছে শত শত বছর ধরে এভাবেই ঠায় দাঁড়িয়ে আছে। আর জমিদার এখানেও আছে পুরনো মহল, আর এর বাহিরের আউটডোর পরিবেশটা যথেষ্ট হন্টেড আর ভুতুড়ে টাইপের। আপনারা একটু আহমেদ রাজা চৌধুরী, আহমেদ রাজা চৌধুরী প্রথম জমিদার, পরবর্তীতে হইল মাহমুদ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আহাজ চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিওর মাধ্যমে। জমিদার বাড়ির প্রধান ফটক দিয়ে আমরা প্রবেশ করছি জমিদার বাড়িতে। আজকে আমরা আছি ফরিদগঞ্জের রূপসা জমিদার বাড়িতে। আর এই ফরিদগঞ্জ আমাদের চাঁদপুর জেলারই একটা উপজেলা। আর এই রূপসা জমিদার বাড়িটি অত্যন্ত ফেমাস। এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই বাড়ির সন্ধানটা পাই আর অনেক ভিডিও দেখি এই বাড়ির। আর সেই জন্যই আজকে আমরা চলে এসেছি রূপসা জমিদার বাড়িতে ফরিদগঞ্জের। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই রূপসা জমিদার বাড়িটি কত বড়, আর এখানে কত পুরনো পুরনো ভবন আছে। আর এখানকার কয়েকটা ভবন সরকারিভাবে ব্যবহার করা হয়, আর এছাড়া যে বাকি ভবনগুলো আছে সেগুলো এমনিতেই পড়ে আছে অযত্নে অবহেলাতে। তো আজকে আমরা আপনাদেরকে এই রূপসা জমিদার বাড়িটি নানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন আমাদের সাথে। প্রথম অবস্থায় জমিদার বাড়িতে আপনারা প্রবেশ করলে তার সামনের ভিউটা থাকবে এমন। এই ভবনটি সামনে আপনারা দেখতে পাবেন, আর এর ভিউটাও যথেষ্ট সুন্দর। জমিদার বাড়ির সামনের ভবনের এক পাশেই রয়েছে রূপসা উত্তর ইউনিয়ন ভূমি অফিস, সরকারি অফিস। এখানে প্রথম অবস্থায় যদিও ভেবেছিলাম এই বাড়ির নিয়ন্ত্রণ হয়তো সরকার নিয়ে নিয়েছে, কিন্তু পরে জানতে পারলাম না, জমিদারদের উত্তরসূরিরা এখানে থাকে আর সরকার জমিদারদের উত্তরসূরিদেরকে ভাড়া প্রদান করে এখানে ভূমি অফিস দেওয়ার জন্য। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটা সময় চলে গেলাম জমিদার বাড়ির পেছনের অংশে। পিছনে গিয়ে আমরা আরো বেশি অবাক হলাম, তার কারণ পিছনের ভবনগুলা আরো দৃষ্টিনন্দন ও সুন্দর। এগুলা দেখে আমরা যথেষ্ট অবাক হই। এই বাড়ির কলাম, দেয়াল, নকশা দেখলে মনেই হবে না যে ব্রিটিশ যুগ থেকে এই বাড়িটি ঠাই দাঁড়িয়ে আছে। এই বাড়িটিকে দেখেই মনে হচ্ছে যে নবনির্মিত, হয়তো 10-15 বছর হয়েছে। আসলে কিন্তু এই বাড়িটি বছরের পর বছর ধরে ঠাই দাঁড়িয়ে আছে এভাবেই। হৃদয় ভাই এই বাড়িটিকে দেখে খুব এক্সাইটেডই ছিল, তার কারণ হচ্ছে ওনাদেরও কিন্তু একটা জমিদারি ছিল, কিন্তু এমন মহল কিন্তু ওনাদের পূর্বপুরুষরা করেনি। তো উনি ঘুরে ঘুরে পুরো বাড়িটিকে দেখলো, আর দেখে যে ভবনটিতে এখন হৃদয় ভাই প্রবেশ করছে আমরা আন্দাজ করছি এটা আগের দিনের জমিদারদের রান্নার ঘর ছিল। তার কারণ কিছুটা কিচেন শেপের এই ঘরটি দেখুন অনেক পুরনো, দেখে মনে হচ্ছে শত শত বছর ধরে এভাবেই ঠাই দাঁড়িয়ে আছে। আর জমিদার বাড়ির পেছনে অবস্থিত যে আঙ্গিনাটা আছে সেটা যথেষ্ট প্রস্থ, এটার এরিয়াটাও যথেষ্ট বড়। আর এখানেও আছে পুরনো মহল, আর এই মহলগুলোর দেয়ালের মধ্যে আগাছাতে একদম দেয়ালগুলো প্রায় নষ্ট হওয়ার পথে, মনে হচ্ছে এই ভেঙে পড়বে। এক পর্যায়ে আমরা চলে গেলাম জমিদার বাড়ির দক্ষিণ ও পূর্ব কর্নারে। এখানে রয়েছে এক বড় বাগান, আর এই বাগানটা এত গভীর যে গাছের জন্য দূর থেকে জমিদার বাড়িটি স্পষ্ট ক্লিয়ার দেখা যায় না। আর এখানে রয়েছে বড় বড় গাছ, ছোট বড় সব। জমিদার বাড়ির আশেপাশে অনেকটা এরিয়া জুড়ে এই জমিদার বাড়ির এটা অংশ। এই জমিদার বাড়ির আশেপাশে যে এরিয়া, যে বাড়ি ছাড়া যে এরিয়াগুলো আছে, এখানে এখন গাছপালা অনেক হয়ে গেছে, বন জঙ্গলে এর আশেপাশের পরিবেশ একদম ভূতের একটা পরিবেশে পরিণত হয়েছে। আমরা এখন সেটাই হেঁটে হেঁটে দেখছি আশেপাশে। আর এখান থেকে এটা যথেষ্ট বড় একটা জমিদার বাড়ি। এখানকার ইতিহাস সম্পর্কে একটু জানলাম। আর এখানকার পাশের যে অবস্থা দেখতে পাচ্ছেন অনেকটা ভূতুরে। আর এখান থেকে এই দিকেই হচ্ছে জমিদার বাড়িটা। দেখুন গাছপালার জন্য কিন্তু দেখা যাচ্ছে না কোনো কিছু, এত গভীর জঙ্গল এই বাড়ির আশপাশটা। এর বাহিরের আউটডোর পরিবেশটা যথেষ্ট হন্টেড আর ভুতুরে টাইপের। আপনারা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে জিনিসটা এমন। জঙ্গলটা এতই গভীর যে গাছের ঘনত্বর জন্য সূর্যের আলো ঠিকমতো ভূমিকে স্পর্শ করতে পারে না। আমার একটা প্রশ্ন সবসময় থেকেই যায় যে আগের দিনের জমিদাররা প্রযুক্তি ছাড়া কিভাবে এত সুন্দর ডিজাইন করতো তাদের বাড়িগুলার। আচ্ছা, কিন্তু এটা কোন এই বাড়ির প্রতিষ্ঠাকাল কত সনে আপনি কি জানেন? কত সনে বলতে যখন ব্রিটিশ গভর্নমেন্ট এই দেশ জমিদারি করে, ব্রিটিশ রাজত্ব করে, তখন ব্রিটিশ থেকে এই জমিদারিটা হিন্দু এক কৈলাস সিংহেরা ক্রয় করে নিছে ব্রিটিশ থেকে। তো ওনারা ব্রিটিশকে টাকা দেওয়া হয়েছে কত 30 বছর বা 40 বছর বা 50 বছর পরিচালনা করার পর। তাও অনুমানিত নির্ধারিত আমার জানা নাই, কিন্তু তখন ওনারা টাকা ঋণ হইয়া ব্রিটিশের সম্পদ ওই খাজিগা সিংহেরা এই জমিদারদের কাছে বিক্রি করছে। আচ্ছা, যিনি কিনছে ওনার নাম হলো আহমেদ রাজা চৌধুরী। আহমেদ রাজা চৌধুরী প্রথম জমিদার। পরবর্তীতে হইল মাহমুদ রাজা চৌধুরী, মাহমুদ রাজা চৌধুরী। তার পরবর্তীতে হইল আহমেদ গাজী চৌধুরী। 3 নাম্বার। জি, আহমেদ গাজী চৌধুরী পরে ওনার ছেলে ছিল না, মেয়ের কারণে উনি এক মেয়েকে জমিদারি দিয়েছে। ওই মেয়ের নাম হলো সৈয়দ তফরুন্নেসা চৌধুরী রানী। চতুর্থ সৈয়দ তফরুন্নেসা চৌধুরী রানী। সৈয়দ তফরুন্নেসা চৌধুরী আমলেই হিস্টোরিতে বলা যাইতেছে যে 1947-এ যখন জমিদারি বিলুপ্ত ঘোষণা হইল, কিন্তু উনি 1962-তে মারা গেছে। 15 বছরের গ্যাপে ওনার ছেলে আলহাজ খান বাহাদুর চৌধুরী রসমিয়াকে মানুষ জমিদার হিসাবে গ্রহণ করছে। তো ওনার কিন্তু জমিদারি তো 1947-এ বিলুপ্ত হয়েছে। ওনার মা 1962-তে মারা গেছে।
কিন্তু জমিদার হিসেবে ওনাকেই মানুষ দায়িত্ব ছিল প্রাধান্য দিত। আচ্ছা, আমি দেখলাম উপরে মেবি কোনো পরিবার থাকে, ওনারা কি ওই বংশের রিলেটেড? ওনার এই রসুমিয়া সাহেবের ছোট ছেলের তার মানে ওনারা জমিদার বংশেরই সব আছে, সব আছে। আচ্ছা, তাহলে ওনারা এখন এখানেই বসবাস করে উত্তরসূরি। আচ্ছা, আমরা এই ওই কাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম একটা অথেন্টিক বিষয়, সেটা হচ্ছে এই বাড়িতে এই জমিদার বাড়িটি এখনো 1947 সালের আগে যে জমিদারের কথা বললেন চাচা, ওই জমিদারের যে বংশধর তাদের অধীনেই আছে, তারা এখনো এখানেই বসবাস করে। লোকেরা এখনো আসে ওনাদের কাছ থেকে কাগজপত্র করে নেওয়ার জন্য, সম্পত্তি ওনারাই নেয়। আচ্ছা, তাহলে কচুয়ার জমিদার ওনারাই ছিল, কচুয়া ওনাদের তত্ত্বাবধানে ছিল। আচ্ছা, পুরা কচুয়া? হ্যাঁ। কি বলেন? তাহলে আমাদেরও তো ছোটখাটো একটা জমিদারি ছিল, এটা কোনটা ছিল? পাটোয়ারিদের একটা জমিদারি ছিল। এই তো আমার পাটোয়ারিরা জমিদারদের থেকে কি করছে জানেন? পাটোয়ারি তো তৎকালীনতে একত শিক্ষিত গ্রাজুয়েট ছিল। এরা কইছে জমিদারগুলো লোক খাজনা লেগেছে, এরা কইছে আমি খাজনা দিব না, তো জমিদারে লইয়া। পরে জমিদারের লোকজন যা অত্যাচার করার পরে এদের সাথে একটা নিকোশন হয়েছে, ওইয়া পাটটা কবলত দিছে কিরকম যে ওই ফাট থেকে ওই ফাট, ওই বাজার থেকে ওই বাড়ির লাস্ট একটু আমি খামো, আপনার বছর কত দিব? জমিদারে কইছে বছর 200 টাকা দিচ্ছে, কইছে বছর 30 টাকা দিব। জমিদার বাধ্যই রাজি হয়েছে। এই পাটটা কবলতের মালিক আপনারা। আচ্ছা, পাটোয়ারিদের সম্পর্কে তাহলে আপনি জানেন? হ্যাঁ, সব অল ইতিহাস আমার জানা। আমি নূর মোহাম্মদ পাটোয়ারি, আমার পূর্বপুরুষ যিনি জমিদার ছিল রিয়াজউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, ঠিক আছে। জমিদার বাড়ির আঙ্গিনায় থাকা পুকুরের ঘাটলাটা দেখুন, কত আলিশান ভাবে এই ঘাটলাটি তৈরি করেছে তারা। এক দেখাতেই যে কারো নজর কাড়ে। জমিদার বাড়িতে প্রবেশ করতেই হাতের ডান পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি জমা মসজিদ। বাহারি সব নকশা ও ডিজাইন দ্বারা এই মসজিদটি নির্মিত। বাহিরের দেয়ালগুলোর নকশা ঘুরে ঘুরে দেখতে আমরা একদমই মিস করিনি। অতঃপর আমরা প্রবেশ করলাম মসজিদটির ভেতরে। মসজিদটির বাহিরের নকশা যত সুন্দর, তার থেকেও কয়েক গুণ বেশি সুন্দর ভিতরের নকশা। শত বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক মসজিদটি। এই মসজিদে রয়েছে 3টি বড় বড় গম্বুজ, যা মসজিদের সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে। নিচ থেকে উপরের দিকে তাকালে মনে হয় কেউ উপরে বড় বড় গর্ত করে রেখেছে। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে বড় বড় জমিদারদের আলিশান কবরস্থান। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, জমিদারি ছিল বলে কবরস্থানকে যা তা করে রাখবে? অতঃপর রূপসা জমিদার বাড়ি হইতে আমরা চললাম ফরিদগঞ্জ ধানুয়া হাওড়ের উদ্দেশ্যে। অতঃপর আমরা এসে পৌঁছালাম ধানুয়া হাওড়ে। এসে তো আমরা অবাক। হাওড়ের সৌন্দর্যতা হচ্ছে পানিতে, কিন্তু এই হাওড়ে পানি নেই, একদমই শুকনো শাকনা একটা হাওড়। পানি না থাকার কারণে এখানে পর্যটকরাও এখন আসে না, আর হাওড়ের রাস্তাঘাটে প্রচন্ড ধুলিবালি জমে গেছে। আমরা অসময়ে চলে এসেছি। এখানে আসলে বর্ষাকালে আসা উচিত, তাহলে হাওড়ের আসল রূপ দেখতে পাবেন। তবে হ্যাঁ, বর্ষাকালে এই হাওড়ের রূপ থাকে অন্যরকম। যখন পানিতে ভরপুর থাকে এই হাওড় অনেক সুন্দর থাকে। আমরা আছি ধানুয়া হাওড়ে, কিন্তু হাওড়ে পানি নাই, পানি শর্ট। সো গাইজ, আমরা চলে এসেছি আমাদের ব্লগের একদমই শেষ পর্যায়ে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।